আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্থক্য সিরিজের ক্লাসে উদ্ভিদ শারীরতত্ত্ব এই চ্যাপ্টারটা পড়বো। খুবই অনেক বড় একটা চ্যাপ্টার এবং কঠিন চ্যাপ্টার, বাট তোমরা এইচএসসির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এখান থেকে কিন্তু সিকিউ আসার সম্ভাবনা 95%। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে উদ্ভিদ শারীরতত্ত্বের জনকটাকে। উদ্ভিদ শারীরতত্ত্বের জনকটা হচ্ছে তোমার বিজ্ঞানী স্টিফেন হেলস। আবার কেউ বলে স্টিফেন হকিং দেখায় দিও না। তো আমরা প্রথমে পড়বো যে উদ্ভিদের যে খনিজ লবণ হচ্ছে তোমার প্রক্রিয়া আছে, এটা তোমার দুই ভাবে সংগঠিত হয়। একটা তোমার সক্রিয় পরিশোষণ আর একটা তোমার হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। তো এদের মধ্যে পার্থক্যগুলো পড়বো। তো এই সক্রিয় পরিশোষণের যেগুলো মতবাদ আছে, ডোরান সাম্যাবস্থা, তারপর হচ্ছে তোমার লেসিথিন বাহক। আবার নিষ্ক্রিয় পরিশোষণ আছে তোমার হচ্ছে তোমার ব্যাপন মতবাদ। তারপর এগুলো হচ্ছে তোমার উদাহরণগুলো কিন্তু পড়ে নিবা। কোনো কিছু যদি না পড়ো, জাস্ট কি কি প্রকারভেদ আছে এগুলো হচ্ছে তোমরা অবশ্যই কষ্ট করে পড়ে নিবা। এখন আসো সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণ এর মধ্যে পার্থক্যগুলো আমরা পড়বো। তো যেটা সক্রিয়, সেখানে কি, সেখানে অবশ্যই বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হবে। বা যে নিষ্ক্রিয় পরিশোষণ যেটা, সেখানে কিন্তু বিপাকীয় শক্তি যেটা, সেটার প্রত্যক্ষ প্রয়োজন হবে না, পরোক্ষভাবে অবশ্যই কিন্তু সব জায়গায় শক্তি লাগে। এরপরে আসো শ্বসন হার। যেটা হচ্ছে তোমার সক্রিয় হচ্ছে পরিশোষণ, সেখানে শ্বসন হারটা তোমার বৃদ্ধি পাবে। বা যেটা নিষ্ক্রিয় পরিশোষণ, সেখানে কিন্তু হ্রাস পাবে না, সেখানে কিন্তু স্বাভাবিক থাকবে। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে। নিষ্ক্রিয় পরিশোষণে কিন্তু শ্বসন হারটা স্বাভাবিক থাকে। এরপরে আসো যেটা সক্রিয় পরিশোষণ, সেখানে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে সংগঠিত হয় শোষণটা। বা যেটা নিষ্ক্রিয় পরিশোষণে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন আলাদাভাবে শোষিত হয়। এরপরে আসে আয়ন বাহক। তো সক্রিয় পরিশোষণে হচ্ছে তোমার বাহক অণু দ্বারা কিন্তু এই পরিশোষণটা সংগঠিত হচ্ছে, বা নিষ্ক্রিয়তার ক্ষেত্রে কিন্তু বাহক অণুর কোনো প্রয়োজন নাই। এরপর আসো এনজাইম। সক্রিয় পরিশোষণে কিন্তু এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বাট নিষ্ক্রিয় পরিশোষণে কিন্তু এনজাইম কোনো ভূমিকা রাখে না। আচ্ছা, এরপরে আমরা আসবো পরেরটাতে যাই। আচ্ছা, এরপর আসো পানি পরিশোষণ এবং খনিজ লবণ পরিশোষণ কিভাবে ঘটে আমরা দেখবো। যে পানি কিন্তু নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হচ্ছে, বাট খনিজ লবণ এটা কিন্তু অধিকাংশই সক্রিয়ভাবে হচ্ছে তোমার পরিশোষিত হয়। তো এটা হচ্ছে জাস্ট আগেরটাই জাস্ট এক্সাম্পল দিয়ে বলছে। তারপর দেখো পানি পরিশোষণ যেহেতু নিষ্ক্রিয়ভাবে হয়, তার মানে এখানে কি বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়তেছে না। বা যেটা খনিজ লবণ, সেটা কিন্তু বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয়। এরপর আসে শোষণ। পানিটা কিন্তু অণু হিসাবে শোষিত হচ্ছে। ধরো যে H2O, এই H2O ফর্মুলাতে এ শোষিত হচ্ছে। বা যেটা হচ্ছে তোমার খনিজ লবণ, এটা কিন্তু বিভিন্ন আয়ন হিসাবে হচ্ছে তোমার শোষিত হয়। যেমন ধরো যে সোডিয়াম প্লাস, তারপরে বাইকার্বনেট মাইনাস, তারপর ক্লোরিন মাইনাস, এটা কিন্তু হচ্ছে তোমার আয়ন হিসেবে শোষিত হচ্ছে। এরপর শোষণের মাধ্যম। তো পানি কি থেকে হচ্ছে তোমার শোষিত হয়, এটা হচ্ছে তোমার মূলরোম দ্বারা শোষিত হয়। বা যেটা হচ্ছে তোমার খনিজ লবণ, এটা কি, এটা কিন্তু মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে শোষিত হয়। তো দেখো কি বলছে, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে। তো শুধু মূলের অগ্রভাগ পড়লে হবে না, যেটা হচ্ছে এখানে বিভাজন হচ্ছে, সেখান থেকে কিন্তু খনিজ লবণ পরিশোষিত হচ্ছে। এরপর দেখো বাহক। পানি যেহেতু নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, সেখানে কোনো বাহকের প্রয়োজন নেই। বাট খনিজ লবণ যেহেতু সক্রিয়ভাবে পরিশোষিত হচ্ছে, এখানে কিন্তু অবশ্যই বাহকের দরকার আছে এবং এখানে এনজাইমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আসো আমরা পড়ি যে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন এবং ত্বকীয় প্রচ্ছেদনের মধ্যে পার্থক্য। পত্ররন্ধ্রীয় মানে যেটা পাতার মাধ্যমে হয়, এটা হচ্ছে তোমার শতকরা 95%। ত্বকীয় প্রচ্ছেদন কিন্তু 5%-এর একটু কম, বা এটাকে আমরা কিউটিকুলার প্রচ্ছেদনও বলে থাকি। আচ্ছা, তো দেখো পত্রীয় প্রচ্ছেদনের মাধ্যমটা কি, এটা হচ্ছে তোমার প্রচ্ছেদনটা পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটতেছে। যেটা ত্বকীয়, সেটা কিন্তু কিউটিকলের মাধ্যমে ঘটতেছে। কখন ঘটে দেখো, দেখো পত্ররন্ধ্র যখন বন্ধ থাকে, তখন প্রচ্ছেদনটা কিন্তু এখানে বন্ধ থাকতেছে। বাট পত্ররন্ধ্র যদি বন্ধ থাকে, কিউটিকল তো খোলা আছে, তো স্বাভাবিকভাবে তখনও কিন্তু কিউটিকুলার প্রচ্ছেদনটা অবশ্যই চালু থাকে। এবং ত্বকীয় প্রচ্ছেদন যেহেতু অনেক বেশি পার্সেন্ট সংগঠিত হয়, 95 থেকে 98%, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো স্বাভাবিকভাবে এর প্রচ্ছেদন হারটা বেশি, বা কিউটিকুলার প্রচ্ছেদনের হারটা খুবই কম, কত, 2 থেকে 5%। এরপরে আসো পত্ররন্ধ্রের ভিতর যেহেতু হচ্ছে তোমার রক্ষীকোষ থাকে, তো স্বাভাবিকভাবেই এই পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনে কিন্তু রক্ষীকোষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাট যেটা কিউটিকুলার প্রচ্ছেদন, সেখানে কিন্তু যেহেতু রক্ষীকোষ থাকতেছে না, অতএব এটা রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। খুবই সহজ পার্থক্য। কিছু মনে না রাখলেও অ্যাটলিস্ট এই পার্সেন্টেজটা মনে রাখবা যে কত পার্সেন্ট পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন হচ্ছে। এরপর আসো আমরা পরেরটাতে আসি। এস্ট্রোমা এবং এস্ট্রোমাটার মধ্যে পার্থক্য। তো এস্ট্রোমা কই, এটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট থাকে, আর এস্ট্রোমাটা এটা হচ্ছে তোমার উদ্ভিদে থাকতেছে, যেখান থেকে হচ্ছে তোমার প্রচ্ছেদন সংগঠিত হয়। এখানে জাস্ট পড়ে যাবা যে কি বলছে দেখো, স্ট্রোমাটা কি, ক্লোরোপ্লাস্টের ভিতর সমসত্ব ধাতু পদার্থ হচ্ছে তোমার স্ট্রোমা। আর স্ট্রোমাটা কি, উদ্ভিদের পাতার যে অংশে রন্ধ্র বা ছিদ্র থাকে, সেটা হচ্ছে তোমার স্ট্রোমাটা। এরপরে আসো স্ট্রোমাতে কি কি থাকছে, প্রোটিন দানা থাকতেছে, এনজাইম থাকতেছে, রাইবোজোম, প্রোটিন যৌগ থাকতেছে। বাট স্ট্রোমাটা কি, এটা তোমার স্ট্রোমাটাল রন্ধ্র বা ছিদ্র এবং রক্ষীকোষ নিয়ে কিন্তু গঠিত হয়। রক্ষীকোষটা কয়টা আছে, 2টা আছে, এবং এর কাজ কি, খাদ্য তৈরি। এরপরে আসো, তো
স্ট্রোমাটাতে কি হয়, এখানে সালোক সংশ্লেষণ অন্ধকার বিক্রিয়াটা সংঘটিত হয়, যেটা হচ্ছে তোমার স্ট্রোমাটা, সেখান থেকে কিন্তু ওই পানি বাষ্প আকারে বের হয়ে যায় পত্ররন্ধ্রে প্রশোধনের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসো প্রশোধন এবং বাষ্পীভবন। তো প্রশোধনটা একটা হচ্ছে তোমার শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে কি, এটা উদ্ভিদের অভ্যন্তরে সংঘটিত হচ্ছে। আর যেটা বাষ্পীভবন সেটা হচ্ছে তোমার ভৌত বিক্রিয়া। এটা কি, এটা যে কোনো নির্জীব বস্তুর ক্ষেত্রে ঘটতে পারে। ধরো যে তোমার আমরা যখন একটা পাতিলে হতে পানি গরম করতেছি, বাষ্পীভবনের মাধ্যমে পানি কিন্তু উপরে উঠে চলে যাচ্ছে, তো এটা নির্জীব প্রক্রিয়া বা ভৌত প্রক্রিয়া। এরপরে আসো এই প্রশোধনের ফলে বিভিন্ন ধরনের হচ্ছে তোমার চাপের উদ্ভব হয়, সাকশন ফোর্স ক্রিয়েট হয়, বা যেটা হচ্ছে তোমার বাষ্পীভবন, সেখানে কিন্তু কোনো ধরনের চাপের উদ্ভব ঘটতেছে না। এরপরে আসো এই প্রশোধনের ফলে পাতা কি হয়, পাতার তলে আর্দ্রতা দেখা যায়, যেহেতু বাষ্প হয়ে বের হয়ে যাচ্ছে। ধরো যে তুমি যদি একটা পাতিলের কথা চিন্তা করো, পাতিলের ভিতর ধরো পানি গরম করতেছো, ওর মধ্যে হচ্ছে একটা ইয়া দিয়ে দিলা, ঢাকনা দিয়ে দিলা, একটু পর ঢাকনাটা দেখবা যদি বাষ্প অনেক বের হয়ে গেছে, ঢাকনাটা কিন্তু অনেকগুলো মানে পানি পানি লেগে থাকে। তো স্বাভাবিকভাবেই যেহেতু প্রশোধনের ফলে পানি হচ্ছে বাষ্প বের হয়ে যাচ্ছে, পানির তলে কিন্তু কিছুটা আর্দ্রতা দেখা যাচ্ছে। আর বাষ্পীভবনের ফলে কিন্তু পাতার উপরে তলে শুষ্কতা দেখা যায়। আচ্ছা, এরপরে আসো বাষ্প। তো দেখো প্রশোধনের ফলে কি হয়, উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্পে পরিণত হয় এবং স্টোমাটা কিউটিকল এবং লেন্টিসেল দিয়ে বের হয়ে যায়, বা যেটা হচ্ছে তোমার বাষ্পীভবন, সেখানে কিন্তু উন্মুক্ত স্থান থেকে পানি সরাসরি বাষ্পে পরিণত হয়। এরপর আসে জীবিত কোষ। তো জীবিত কোষে অবশ্যই হচ্ছে তোমার এই প্রশোধন সংঘটিত হবে, এটা প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত, বা যেটা বাষ্পীভবন সেটা কিন্তু তোমার কোনো জীবিত কোষে সংঘটিত হয় না, এটা একটা ভৌত প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আসো এই প্রোটোপ্লাজম প্রক্রিয়াটা কিন্তু প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই প্রশোধন প্রক্রিয়া বা বাষ্পীভবন প্রক্রিয়া কিন্তু প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এরপরে আসো ফটোসিস্টেম 1 এবং 2 এর মধ্যে পার্থক্য। তো ফটোসিস্টেমটা কি, এটা হচ্ছে তোমার একটা বিক্রিয়া কেন্দ্র, কয়েক শত অ্যান্টেনা পিগমেন্ট, আর একটা হচ্ছে তোমার এগুলো নিয়ে হচ্ছে তোমার গঠিত, তিনটা এলিমেন্ট নিয়ে গঠিত। তো ফটোসিস্টেম দুইটা আছে, একটা হচ্ছে তোমার ফটোসিস্টেম 1, আর একটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে একটা হচ্ছে তোমার বিক্রিয়া কেন্দ্র, কয়েক শত হচ্ছে তোমার অ্যান্টেনা পিগমেন্ট, আর একটা হচ্ছে তোমার ওই ইলেকট্রন গ্রহীতা, এটা নিয়ে হচ্ছে তোমার ফটোসিস্টেম গঠিত। তো এটা দুইটা প্রকারভেদ, একটা ফটোসিস্টেম 1 এবং 2, এদের মধ্যে পার্থক্য দেখো কি বলছে, যে ফটোসিস্টেম 1টা কই থাকতেছে, ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার বাইরের দিকে থাকতেছে, মানে বাইরের দিকে থাকে ফটোসিস্টেম 1, আর ভিতরের দিকে থাকতেছে হচ্ছে তোমার ফটোসিস্টেম 2। এরপরে আসো এই ফটোসিস্টেম 1 এর বিক্রিয়া কেন্দ্রে কে থাকে, ক্লোরোফিল A700, আর যেটা হচ্ছে তোমার ফটোসিস্টেম 2, সেখানে ক্লোরোফিল A680 থাকতেছে। ইলেকট্রন গ্রহীতাটাকে, এটা হচ্ছে তোমার আলিম স্যারের বই দেওয়া আছে, ক্লোরোফিল A683, এটা কিন্তু ফটোসিস্টেম 1 এর ইলেকট্রন গ্রহীতা। এরপরে আসো কি বলছে, যে ফটোসিস্টেম 1 যেটা, সেটা কিন্তু চক্রীয় এবং অচক্রীয় এই উভয় ফসফোরাইলেশনের সাথে যুক্ত, বা যেটা ফটোসিস্টেম 2, এটা কিন্তু জাস্ট অচক্রীয় ফসফোরাইলেশনের সাথে যুক্ত। মানে কি, এখানে যে ইলেকট্রন, যেটা অচক্রীয় ফসফোরাইলেশনে যেখানে ইলেকট্রনটা মানে একবার বের হয়, সেখানে সে আর পূর্ববর্তী জায়গায় ফিরে আসে না। আচ্ছা, এরপরে আসো পরিমাণ। তো যেটা হচ্ছে ফটোসিস্টেম 1, সেখানে ক্লোরোফিল এ বেশি পরিমাণে থাকে, আর যেটা হচ্ছে ফটোসিস্টেম 2, সেখানে কিন্তু ক্লোরোফিল তুলনামূলক কম পরিমাণে থাকে। আচ্ছা, এনএডিপি বিজারণে হচ্ছে ফটোসিস্টেম 1টা কি প্রদান করতেছে, ইলেকট্রন প্রদান করতেছে, আর যেটা হচ্ছে তোমার এই ফটোসিস্টেম 2, সেটা হচ্ছে এনএডিপি বিজারণে কি প্রদান করে, প্রোটন প্রদান করে। প্রোটনকে আমরা H+ দ্বারাও কিন্তু প্রকাশ করতে পারি। আচ্ছা, এরপরে আসো ঘাটতি ইলেকট্রন। আচ্ছা, এই ঘাটতি ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 থেকে কিন্তু ফটোসিস্টেম 1 এ এসে পূরণ হয়, বা যেটা হচ্ছে তোমার ফটোসিস্টেম 2, সেখানে যেহেতু জাস্ট অচক্রীয় ফসফোরাইলেশন হচ্ছে, ইলেকট্রনটা তার আগে জায়গায় ফিরে আসতেছে না, এই ইলেকট্রনটা কিভাবে এসে পূরণ হবে, এটা পানি ভেঙে এসে পূর্ণ হবে। পানির ভাঙ্গনকে কি বলা হচ্ছে, তোমার ফটোলাইসিস। এরপরে আসো ফটোলাইসিসের সাথে কিন্তু তাহলে এটা সংযুক্ত নয়, বাট যেটা হচ্ছে তোমার এখানে যেহেতু পানি থেকে এসে পূরণ হচ্ছে, পানির বিভাজন ঘটতেছে স্বাভাবিকভাবে, কিন্তু এটা কিন্তু ফটোলাইসিসের সাথে যুক্ত আছে। পানি ভেঙে কি তৈরি হচ্ছে, ইলেকট্রন, প্রোটন এবং কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছে। তারপর বিক্রিয়া কেন্দ্র কি, এখানে যেহেতু ক্লোরোফিল A700 বেশি থাকতেছে, এর বিক্রিয়া কেন্দ্র ক্লোরোফিল A700, আর যেটা ফটোসিস্টেম 2 এর বিক্রিয়া কেন্দ্র কি, ক্লোরোফিল A680 ন্যানোমিটার। আচ্ছা, এরপরে আসো আমরা আসি এরপরেরটাতে। এখন আমরা বলবো যে অচক্রীয় এবং চক্রীয় ফসফোরাইলেশন। তো দেখো এর মধ্যে প্রথম হচ্ছে উৎক্ষিপ্ত ইলেকট্রন। তো ফটোসিস্টেম 2 থেকে যে উৎক্ষিপ্ত ইলেকট্রন, সেটা পুনরায় ফিরে আসতেছে না, কোন ক্ষেত্রে, অচক্রীয় ফসফোরাইলেশনের ক্ষেত্রে। বাট চক্রীয় ফসফোরাইলেশনে কিন্তু ফটোসিস্টেম 1 থেকে যে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয়, সেটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসে। তো দেখো অচক্রীয়টাকে কিন্তু আমরা আগের পার্থক্য বলছি যে ফটোসিস্টেম 1 এবং 2 উভয় কিন্তু পার্টিসিপেট করে, বাট যেটা হচ্ছে চক্রীয় ফসফোরাইলেশন, সেখানে কিন্তু জাস্ট ফটোসিস্টেম 1টা হচ্ছে তোমার অংশগ্রহণ করতেছে। আচ্ছা, এবার দেখো অচক্রীয় ফসফোরাইলেশনে কিন্তু পানি প্রয়োজন হচ্ছে, কারণ কি, পানি ভেঙে আমরা ইলেকট্রন পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি এবং হচ্ছে হাইড্রোজেন অণু পাচ্ছি, বা যেটা চক্রীয় ফসফোরাইলেশন, সেখানে কিন্তু কোনো ধরনের পানি প্রয়োজন হচ্ছে না। এরপরে আসে বলছে যে চক্রীয় ফসফোরাইলেশনে কিন্তু পানির ভাঙনের ফলে কিন্তু অক্সিজেন উৎপন্ন হচ্ছে, বা যে চক্রীয় ফসফোরাইলেশন, সেখানে কিন্তু পানি উৎপন্ন হচ্ছে না। তার মানে অচক্রিয়তে আমরা পানি অক্সিজেন হচ্ছে পাচ্ছি, যে অক্সিজেনটা কিন্তু আমরা বাড়িতে
মানে বায়ুতে হচ্ছে আসতেছে, যার ফলে আমরা কিন্তু নিঃশ্বাস নিতে পারছি। বাট চক্রীয় ফসফোরাইলেশনের ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটে না। এরপরে আসো, এই অচক্রীয় ফসফোরাইলেশনের ক্ষেত্রে এক অণু এনডিপি বিজারিত হয়ে কিন্তু NADPH প্লাস তৈরি করে। বা যেটা চক্রীয় ফসফোরাইলেশন সেখানে তো পানি অণু ভাঙন ঘটতেছে না, আমরা কোনো প্রোটন পাচ্ছি না, তো স্বাভাবিকভাবে এখানে কোনো NADP বিজারিত হয় না। আচ্ছা, এরপরে আসো, সালোক সংশ্লেষণের আলোক পর্যায় একটা আছে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, আলোক নির্ভর পর্যায়টা কোথায় হচ্ছে? গ্রানার থাইলাকয়েড মেমব্রেনে ঘটতেছে। আর যেটা তোমার আলোক নিরপেক্ষ অধ্যায় সেটা কই ঘটতেছে? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট স্ট্রোমায় ঘটে। দেখো ভালো মতো পড়বা, এখানে কিন্তু পরীক্ষা প্রশ্ন অলরেডি চলে আসছিল। প্রথমটা দেখো, আলোক নির্ভর অধ্যায় কই ঘটে? থাইলাকয়েড মেমব্রেনে। আর যেটা আলোক নিরপেক্ষ সেটা কই ঘটে? স্ট্রোমায় ঘটে। আলোক শক্তি, আলোক নির্ভর অধ্যায় মানে কি? অবশ্যই আলোক শক্তি লাগবে। বা যেটা হচ্ছে তোমার আলোক নিরপেক্ষ সেখানে কিন্তু আলোক শক্তি লাগবে না। এরপরে আসো, এই আলোক অধ্যায় কি ঘটে? এখানে হচ্ছে তোমার রাসায়নিক শক্তি, আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়, কি তৈরি করে? এটিপি এবং NADPH প্লাস তৈরি করে। আবার এখানে আলোক পর্যায়ে কি উৎপন্ন হচ্ছে? এটিপি এবং NADPH প্লাস তৈরি হচ্ছে। আর যেটা হচ্ছে তোমার আলোক নিরপেক্ষ হতে, সেখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড তারপর পানি এটার সাথে কিন্তু বিক্রিয়া করে কিন্তু হচ্ছে তোমার শর্করা উৎপন্ন হচ্ছে, যা এই শর্করা থেকে কিন্তু আমরা এটিপি এবং NADPH প্লাসের শক্তি পাচ্ছি। মানে এখানে হচ্ছে তোমার শর্করা উৎপন্ন হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। তারপরে বলছে যে তোমার আলোক নির্ভর অধ্যায় কিন্তু NADP বিজারিত হয়। আচ্ছা, আর যেটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় সেখানে কিন্তু তোমার বিজারিত যে NADP ছিল সেটা কিন্তু জারিত হয়। আচ্ছা, এরপরে আসো বিশেষ নাম। তো এখানে হচ্ছে তোমার এটাকে ফটোফসফোরাইলেশন বলে। ফটোফসফোরাইলেশনটা কি? সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে তোমার ফটোফসফোরাইলেশন। আর যেটা নিরপেক্ষ অধ্যায় সেটার মাধ্যমে কি হচ্ছে তোমার, আমরা কার্বন ডাই অক্সাইড, পানি এবং NADP দিয়ে কিন্তু আমরা এই কার্বোহাইড্রেট তৈরি করতে পারছি, যেটা কিন্তু আমাদের প্রধান খাদ্য। তো এটা হচ্ছে তোমার আলোক অধ্যায় নিরপেক্ষ এবং আলোক নির্ভর অধ্যায়ের পার্থক্য। এরপরে আসো, আলোক শোষণ আর হচ্ছে তোমার ফটো রিসপিরেশনের পার্থক্য। তো যদি তোমার ধরো যে আলো আলোর ক্ষেত্রে হচ্ছে মানে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আলোর পরিমাণটা 25%-এর কম হয়, তাহলে সেক্ষেত্রে ফটো রিসপিরেশন ঘটে। এখানে 3টা অঙ্গাণু কাজ করে, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই 3টাকে আমরা মনে রাখবো এইভাবে মাইপিসি দিই। তো মাইপিসিতে এম দিয়ে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, পিতে পারঅক্সিজম আর সি নাম্বার হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এখন আসো আমরা পড়বো ফটো রিসপিরেশন এবং হচ্ছে তোমার শ্বসনের মধ্যে পার্থক্য। তো দেখো, ফটো রিসপিরেশনটা কিন্তু আলোর মধ্যেই ঘটতেছে, বাট আলোর পরিমাণটা কম। বাট যেটা হচ্ছে তোমার শ্বসন, এটা কিন্তু আমার জীবদের সবচেয়ে বড় শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তো এটা কোন আলোক নিরপেক্ষ প্রক্রিয়া, আলোর না থাকলেও এটা চলবে। তারপর দেখো অঙ্গাণুগুলো বললাম যে আলো ফটো রিসপিরেশনটা কই ঘটতেছে? ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম আর মাইটোকন্ড্রিয়া। তার শ্বসনটা কই ঘটে? সাইটোপ্লাজমে প্রথম গ্লাইকোলাইসিস ঘটে, তারপরে প্রক্রিয়া কিন্তু মাইটোকন্ড্রিয়ার সাথে রিলেটেড। এরপরে আসো, ফটো ডিসপ্রেশনে কিন্তু কোনো এটিপি আর NADPH উৎপন্ন হচ্ছে না, বাট শ্বসনে কিন্তু উৎপন্ন হচ্ছে এটিপি এবং NADPH। তারপরে দেখো, ফটো ডিসপ্রেশনটা কোন চক্রের উপর নির্ভরশীল? এটা হচ্ছে তোমার ক্যালভিন চক্রের উপর নির্ভরশীল। এর ফলে এইটা কোন উদ্ভিদে দেখা যায়? C3 উদ্ভিদে দেখা যায়। আর দেখো, শ্বসনে কিন্তু আমরা জানি ক্যালভিন চক্রের সাথে কোনো সম্পর্ক নাই এবং এটা সকল ধরনের সজীব কোষে কিন্তু ঘটে। তো এটা গেল হচ্ছে তোমার ওই ফটো রেসপিরেশন এবং শ্বসনের মধ্যে পার্থক্য। এরপর আমরা আসো আরো আছে কি দেখি, যে C3 উদ্ভিদ এবং হচ্ছে তোমার C4 উদ্ভিদ। তো দেখো, যেটা C3 উদ্ভিদ এটা তোমার শীতকালীন মানে আমাদের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকে, আর যেটা C4 উদ্ভিদ এটা হচ্ছে তোমার উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে। আচ্ছা, ক্র্যাঞ্চ অ্যানাটমি কি? ক্র্যাঞ্চ অ্যানাটমিটা কি? মেসোফিল টিস্যুকে ঘিরে, বান্ডল শীটকে ঘিরে যে মেসোফিল টিস্যুর যে স্তর থাকে, এটা তোমার ক্র্যাঞ্চ অ্যানাটমি। এটা হচ্ছে তোমার C3 উদ্ভিদে থাকে না, বাট যেটা হচ্ছে তোমার C4 উদ্ভিদ সেখানে কিন্তু ক্র্যাঞ্চ অ্যানাটমি উপস্থিত। এরপরে আসো ক্লোরোপ্লাস্ট। তো C3 উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট একই রকমের হয়ে থাকে, বাট তোমার যেটা C4 উদ্ভিদ সেখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট দুই রকম। একটা কি দেখো, গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট, আর একটা তোমার গ্রানাবিহীন বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট। তাহলে C4 উদ্ভিদে কয় ধরনের ক্লোরোপ্লাস্ট পাচ্ছি আমরা? 2 ধরনের। তারপর দেখো, এই নিউমেরিক্যাল যে ইনফরমেশন আছে এখন এটা লাগে যে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব দেখো C3 উদ্ভিদে কত? 50 ppm হলেই হয়, 50 পার্টস পার মিলিয়ন। বাট যেটা হচ্ছে তোমার বান্ডল C4 উদ্ভিদ সেখানে কিন্তু কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব জাস্ট 0.10 পার্টস পার মিলিয়ন হলেই কিন্তু সংঘটিত হয়। তারপরে দেখো, C3 উদ্ভিদে দেখো মেসোফিল কোষে কিন্তু বিক্রিয়া, আলোক বিক্রিয়া এবং হচ্ছে তোমার ক্যালভিন চক্র সংঘটিত হয়। বা যারা C4 উদ্ভিদ সেখানে কিন্তু 2টা আছে, পার্ট আছে। এখানে মেসোফিল কোষে আলোক বিক্রিয়া হচ্ছে, বা বান্ডল শীট কোষে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হচ্ছে। মানে বান্ডল শীট কোষে যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে সৃষ্টি হয়, সেখানে হচ্ছে ক্যালভিন চক্র, সেখান থেকে শক্তিটা যায় মেসোফিল কোষে, আলোক বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। এরপরে আসো উৎপত্তি। তো শীত প্রধান অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু তোমার C3 উদ্ভিদ থাকে, আর যেটা তোমার গ্রীষ্ম প্রধান অঞ্চল সেখানে কিন্তু C4 উদ্ভিদ থাকে। তো সালোক সংশ্লেষণের হারটা অবশ্যই C4 উদ্ভিদ এখানে বেশি হবে, বাট C3 উদ্ভিদে কিন্তু কম হবে।
এরপরে আসো অক্সিজেনের উপস্থিতি। তো অক্সিজেন হচ্ছে পরিমাণে থেকে যদি 1% বেশি অক্সিজেন থাকে তাহলে কিন্তু C3 উদ্ভিদের তোমার এই সালোক সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয়, বাট C4 উদ্ভিদে অক্সিজেনের ঘনত্ব কোনো ইফেক্ট ফেলে না। তো এই কটা হচ্ছে আমরা পড়লাম, উদাহরণগুলো দেখবা গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস, এটা তোমার C4 উদ্ভিদের হচ্ছে তোমার প্রকারভেদ। এখানে 3টা স্টেপ আছে, মানে 3টা প্রকারভেদ আছে, 3টা কিন্তু আমাদের পরীক্ষার জন্য দরকার। আর আমরা নর্মালি যে ধান, গম, বার্লি, আমজাম এগুলো আমাদের দেশে দেখি, এগুলো কিন্তু তোমার C3 উদ্ভিদ। এরপরে আসো ক্যালভিন চক্র এবং হচ্ছে হ্যাচো স্ল্যাক চক্র। তো ক্যালভিন চক্রটা হচ্ছে তোমার মেসোফিল কোষে হয়, মানে এটা হচ্ছে ক্যালভিন চক্রটা C3 উদ্ভিদ, আর হ্যাচো স্ল্যাক এটা হচ্ছে C4। তো জাস্ট আগের মতোই, জাস্ট খালি একটু পড়ে গেলে হবে যে ক্যালভিন চক্রটা কই হচ্ছে মেসোফিল কোষে, আর যেটা হচ্ছে তোমার হ্যাচ এবং স্ল্যাক চক্র সেটা কিন্তু মেসোফিল এবং বান্ডল শীত উভয় প্রকার কোষে হচ্ছে। ফটো রেসপিরেশন কিন্তু শুধুমাত্র ক্যালভিন চক্রেই ঘটে, বান্ডল হ্যাচ এবং স্ল্যাক চক্র এটাতে কিন্তু ঘটে না। তো ক্যালভিন চক্রের প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাটাকে রাইবুলোজ 1,5 বিসফসফেট, আর যেটা তোমার হ্যাচ এবং স্ল্যাক চক্র সেখানে হচ্ছে প্রথম ইলেকট্রন গ্রহীতাকে ফসফোইনল পাইরুভেট। এবং দেখো কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম ক্যালভিন চক্রের ক্ষেত্রে কে রুবিস্কো এনজাইম, এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। আচ্ছা, এরপরে আসো যেটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্র, সেখানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইমটাকে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ। আচ্ছা, এরপরে আসো প্রথম স্থায়ী দ্রব্যটা কি। ক্যালভিন চক্রে যেহেতু তোমার এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়, যেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট প্রথম উৎপাদের যৌগ 3 কার্বন বিশিষ্ট, এই জন্য একে C3 সাইকেল বলা হয়। আর হচ্ছে তোমার যেটা হ্যাচ এবং স্ল্যাক চক্র, সেখানে কিন্তু অক্সালো অ্যাসিডিক অ্যাসিড প্রথম তৈরি হয়, এটা 4 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে C4 সাইকেল বলা হয়। এরপরে দেখো কার্বক্সিলেজের দক্ষতা দেখো, C3 সাইকেল কিন্তু মধ্যম, বাট যেটা হচ্ছে তোমার হ্যাচ এবং স্ল্যাক চক্র সেখানে কিন্তু উচ্চ থাকে। আচ্ছা, এর পাশে ক্লোরোপ্লাস্ট। ক্যালভিন চক্রে একই রকম ক্লোরোপ্লাস্ট থাকে, বাট আমরা আগেই পড়ে আসছি C4 উদ্ভিদে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, একটা হচ্ছে তোমার বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট, আর হচ্ছে তোমার মেসোফিল ক্লোরোপ্লাস্ট। ক্যালভিন চক্রের তাপমাত্রার কথা, যেহেতু শীত প্রধান অঞ্চল 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস কমটাই থাকবে। বান্ডল শীত কোষের যে হ্যাচ এবং স্ল্যাক চক্রে হচ্ছে তোমার তাপমাত্রা কত লাগে, যেহেতু গ্রীষ্ম প্রধান অঞ্চলে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ক্যালভিন চক্রে আমরা পড়ছি 50 থেকে 150 ppm, আর যেটা হ্যাচ এবং স্ল্যাক চক্র সেখানে জাস্ট 0.10 ppm কার্বন ডাইঅক্সাইড থাকলে কিন্তু এই চক্রটা চলতে পারে। আচ্ছা, এরপরে আসো গ্লাইকোলাইসিস এবং ফটোলাইসিসের মধ্যে পার্থক্য। গ্লাইকোলাইসিসটা হচ্ছে তোমার শ্বসনের প্রথম ধাপ, আর হচ্ছে ফটোলাইসিসটা হচ্ছে তোমার পানি অণুর ভাঙ্গন, এটা সালোক সংশ্লেষণে ঘটে। তো গ্লাইকোলাইসিস তাহলে কই ঘটতেছে, এটা তোমার শ্বসনকালে ঘটতেছে, আর যেটা ফটোলাইসিস এটা কিন্তু সালোক সংশ্লেষণকালে ঘটতেছে। গ্লাইকোলাইসিস কোথায়, কোষের সাইটোপ্লাজমে হয়, আর যেটা ফটোলাইসিস এটা কোথায় হচ্ছে, কোষ ক্লোরোপ্লাস্টের গ্রানাম অঞ্চলে হচ্ছে। তারপরে আসো গ্লাইকোলাইসিসটা সবাত শ্বসন অবাত শ্বসন দুইটারই প্রথম ধাপ, আবার শ্বসনটা কিন্তু আলোক নির্ভর নয়। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু সূর্যালোকের প্রয়োজন হচ্ছে না, বাট ফটোলাইসিসটা কিন্তু, ফটো মানে কি, শুরুতেই আছে ফটো মানে হচ্ছে ফোটন, তো স্বাভাবিকভাবে ফটোলাইসিস কিন্তু অবশ্যই আলোর প্রয়োজন আছে। এরপর আসো গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি হয়, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পাই, আর যেটা ফটোলাইসিস সেখানে হচ্ছে আমরা পানিকে ভেঙে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন পাচ্ছি। গ্লাইকোলাইসিসটাকে হচ্ছে তোমার 3জন বিজ্ঞানী যদি অবদান রাখে তাকে EMP পাথওয়ে বলে। আর যেটা হচ্ছে তোমার এই যে ফটোলাইসিস এটা কিন্তু হিল বিক্রিয়া তুলবে। হিল বিক্রিয়াটা কি, হচ্ছে তোমার ওই যে পানি উৎপন্ন হয় সেটা সোর্স যে হচ্ছে তোমার অক্সিজেন, এটা হচ্ছে তোমার বের করার প্রক্রিয়া। এরপর আসে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র। তো শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, আর তৃতীয় ধাপ হচ্ছে ক্রেবস চক্র। তো গ্লাইকোলাইসিসটা বলে কি প্রথম ধাপ। তো গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটতেছে, এটা কিন্তু সাইটোপ্লাজমে ঘটে। আর যেটা হচ্ছে তোমার ক্রেবস চক্র, এটা কিন্তু তোমার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঘটে। এখন এটা জিনিস মাথায় রাখা লাগবে যে যে তোমার হচ্ছে এই ক্রেবস চক্রের তৃতীয় ধাপ এটা কই ঘটে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। আর যেটা চতুর্থ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখা লাগবে, জাস্ট মাইটোকন্ড্রিয়া বললে হবে না। ক্রেবস চক্রটা ঘটতেছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, আর যেটা হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সেটা কিন্তু ঘটে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে। এরপরে আসো গ্লাইকোলাইসিসে উৎপন্ন শক্তির পরিমাণ অবশ্যই কম, যা 2টা ATP হয় আর 2টা NADPH হয়। বা যেটা তোমার ক্রেবস চক্র, এটা কিন্তু উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি। দেখো 2টা ATP পাচ্ছি, 6টা NADPH পাচ্ছি, আবার 2টা FADH2 পাচ্ছি। এই NADH থেকে কিন্তু আবার 3টা হচ্ছে ATP পাচ্ছে, FADH থেকে কিন্তু আমরা 2টা 4টে ATP পাচ্ছি। সো অনেক পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। এরপরে আসো কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্লাইকোলাইসিসে উৎপন্ন হচ্ছে না, বা ক্রেবস চক্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো গ্লাইকোলাইসিসের অপর নামটাকে আমরা কি পাইছি, EMP পাথওয়ে। আর ক্রেবস চক্রের অপর নাম হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড সাইকেল বা TCA সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, কেন কি এখানে 3টা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে। এরপরে আসো ফটোফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য। তো ফটোফসফোরাইলেশন এটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণে হয়, আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা হচ্ছে তোমার এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে হয়। তো স্বাভাবিকভাবে এই
ফসফোরাইলেশন এটা তোমার সংশ্লেষণের সাথে জড়িত, আর যেটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা কিন্তু শ্বসন প্রক্রিয়ার সাথে যুক্ত। শুধু শ্বসন না, সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন। এরপরে আসো কোথায় ঘটতেছে, তো ফসফোরাইলেশনটা ঘটতেছে হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড মেমব্রেনে, আর যেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা কই ঘটে, এটা মাইটোকন্ড্রিয়া ক্রিস্টিতে ঘটতেছে। এরপরে আসো ফসফোরাইলেশনে কিন্তু অক্সিজেনের কোনো দরকার হচ্ছে না, আণবিক অক্সিজেন, বাট অক্সিডেটিভ ফসফোরাইলেশনে কিন্তু আণবিক অক্সিজেনের প্রয়োজন হয়, কারণ এর সাথে তোমার ইলেকট্রন যোগ হয়ে কিন্তু পানি তৈরি করতেছে। আচ্ছা, এরপরে আসো ফসফোরাইলেশনের সাথে কিন্তু ফটোসিস্টেম জড়িত, বাট অক্সিডেটিভ ফসফোরাইলেশনের সাথে কিন্তু ফটোসিস্টেম জড়িত না। শক্তির উৎসটা কি, যেহেতু হচ্ছে তোমার এটা সংশ্লেষণের সাথে জড়িত ফসফোরাইলেশন, এটা শক্তি হচ্ছে তোমার সূর্যালো। আর হচ্ছে তোমার যেটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সেখানে কিন্তু ইলেকট্রন চার্ন বিজারণের সময় যে শক্তি নির্গত হয় সেটা দিয়ে কিন্তু এটিপি তৈরি হচ্ছে। এটা গেল এই দুটার মধ্যে পার্থক্য। এরপরে আসো অবাত শ্বসন এবং হচ্ছে তোমার সবাত শ্বসন। তো অবাত শ্বসনটা কি, সজীব কোষের ভিতরে সংগঠিত হয় অবাত শ্বসন, বা যেটা হচ্ছে তোমার ফার্মেন্টেশন বা গাজন, সেটা কিন্তু সজীব কোষের বাইরে হচ্ছে। অবাত শ্বসন হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর উদ্ভিদে হচ্ছে, উচ্চ শ্রেণীর উদ্ভিদে হইতে পারে। আর যেটা ফার্মেন্টেশন এটা কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে সংগঠিত হয়। আচ্ছা, মাধ্যম, তো দেখো যেটা অবাত শ্বসন সেখানে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, এটা জাস্ট একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বা যেটা হচ্ছে তোমার ফার্মেন্টেশন বা গাজন, এখানে তরল মাধ্যমের প্রয়োজন হয় জিনিস থেকে পচানোর জন্য। এরপরে আসো বিক্রিয়ার হচ্ছে স্থান, এতে কোষের মধ্যেকার বিভিন্ন এনজাইম হচ্ছে তোমার শ্বসনে অংশগ্রহণ করতেছে, বা যেটা হচ্ছে তোমার ফার্মেন্টেশন, এখানে কিন্তু এনজাইমগুলো নিঃসৃত হচ্ছে কোষের বাইরে, সেটা আমরা কাজে লাগায় কিন্তু ফার্মেন্টেশন করাচ্ছি। এরপরে আসো অবাত শ্বসনে কিন্তু দেহের অভ্যন্তরীণ গ্লুকোজ ব্যবহৃত হয়, বা যেটা ফার্মেন্টেশন সে কিন্তু বাইরের যে গ্লুকোজ সেখানে আমরা দিচ্ছি, সেখান থেকে ফার্মেন্টেশন ঘটতেছে। এরপরে দেখো কি বলছে যে এখানে এনজাইমগুলো কি লাগে, অবাত শ্বসনে লাগতেছে কার্বক্সিলিক ডিহাইড্রোজিনেজ, আর যেটা হচ্ছে তোমার ফার্মেন্টেশন সেখানে কিন্তু লাগে হচ্ছে তোমার জাইমেজ এনজাইম। এরপরে আসে উৎপন্ন বস্তু অবস্থান। তো এই অবাত শোষণে কিন্তু অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড তৈরি, অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এটা কিন্তু তোমার কোষের ভিতরে থাকতেছে। আর যেটা ফার্মেন্টেশন এবং গাজন, সেখানে কিন্তু অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডটা কোষের বাইরে হচ্ছে তোমার সংরক্ষিত থাকতেছে, কারণ কি এটা কোষের বাইরেই হয়ে থাকে। আচ্ছা, তো এখন আসবে পড়বো যে সবাত শোষণ এবং অবাত শোষণের পার্থক্য। তো মুক্ত অক্সিজেনের প্রয়োজন কিন্তু সবাত শোষণে লাগতেছে, বাট অবাত শোষণে কিন্তু লাগে না। তারপর দেখো এই সবাত শোষণে কিন্তু পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ ঘটে, বা যেটা অবাত শোষণ সেখানে কিন্তু পাইরুভিক অ্যাসিডের আংশিক জারণ ঘটতেছে। এবং দেখো সবাত শোষণে কার্বন ডাইঅক্সাইড কত অণু উৎপন্ন হচ্ছে, 6 অণু, অনেক বেশি। বা যেটা অবাত শোষণ সেখানে কিন্তু জাস্ট 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যেটা পরিমাণে কিন্তু অনেক কম। সবাত শোষণে যেহেতু আণবিক অক্সিজেনের সাথে হচ্ছে তোমার ইলেকট্রন এবং হাইড্রোজেন প্রোটন যুক্ত হয়ে পানি তৈরি করে, এটা কিন্তু সবাত শোষণে তৈরি হয়। বা যেটা অবাত শোষণ সেখানে কিন্তু পানি তৈরি হয় না। এরপর আসো অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিডটা কিন্তু সবাত শোষণে তৈরি হচ্ছে না, এটা কিন্তু জাস্ট অবাত শোষণে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের কারণে তৈরি হয় শক্তি। তো সবাত শোষণে এটিপির হিসাব কত, 36টা এটিপি পাওয়া যায়, যেখান থেকে আমি 360 কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকি। আর হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার অবাত শোষণ, সেখানে জাস্ট আমরা 2টা এটিপি পাচ্ছি, সেখান থেকে আমরা মাত্র 20 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। এরপর আসো স্থান কোথায় সংগঠিত হয়। তো সবার আমরা কি জানি, শ্বসনে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়, বাকি ধাপগুলো কই হচ্ছে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে। বা অবাত শোষণে জাস্ট সাইটোপ্লাজমে কিন্তু সংগঠিত হচ্ছে। সবাত শোষণটা হচ্ছে অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণীতে দেখা যায়, আর কিছু নিম্ন শ্রেণীর জীব টিপে কিন্তু আমরা অবাত শোষণটা পাচ্ছি। এটিপি উৎপাদন কত, সবাত শোষণে পাচ্ছি 36টা এটিপি, অবাত শোষণে পাচ্ছি 2টা এটিপি। আচ্ছা, সালোক সংশ্লেষ এবং শ্বসন এটা অনেক মানে সহজ ব্যাপার, মানে পড়ে নিও। জাস্ট এখানে জাস্ট একটা কথাই বলবো যে এই যে তোমার হচ্ছে এই সালোক সংশ্লেষণ এটা হচ্ছে তোমার উপযোগী প্রক্রিয়া, আর যেটা হচ্ছে তোমার এই শ্বসন এটা কিন্তু অপচিতি প্রক্রিয়া। উপচিতি মানে কি, এটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যানাবলিক প্রক্রিয়া, মানে কি এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি নিয়ে নতুন জিনিস তৈরি করতেছি। আর যেটা হচ্ছে তোমার শ্বসন, এটা হচ্ছে তোমার গ্লুকোজ ভাঙে আমরা শক্তি পাচ্ছি, কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, তো এটা কিন্তু একটা অপচিতি প্রক্রিয়া। এই জিনিসটা জানলে হবে, জাস্ট বাই গ্লুকোজ সিডিং দিয়ে নিও। এবং এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিকিউ আর সি নাম্বারে কিন্তু অবশ্যই দিবে। এরপরে আসো শ্বসন এবং দহনের মধ্যে পার্থক্য। তো শ্বসনটা হচ্ছে কোষের বিরুদ্ধে হচ্ছে, আর দহনটা কিন্তু হচ্ছে তোমার মুক্ত বায়ুতে সংঘটিত হয়। শ্বসনটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, আর দহনটা কিন্তু ভৌত রাসায়নিক প্রক্রিয়া। শ্বসনে কিন্তু কার্বন ডাই অক্সাইড জাস্ট 6 অণু তৈরি হচ্ছে, বাট দহনে কিন্তু কার্বন ডাই অক্সাইড অনেক বেশি পরিমাণে তৈরি হয়। শ্বসনটা কিন্তু তাপমাত্রা কম থাকে, বা দহনে কিন্তু অনেক বেশি হয়। তুমি আগুন লাগাইছো, সেখানে কিন্তু 50-60 ডিগ্রি সেলসিয়াস বের হয়ে যাবে। তারপরে দেখো শ্বসনে কিন্তু কোনো এনজাইম দরকার হয় না, বাট দহনে কিন্তু অবশ্যই শ্বসনে কিন্তু এনজাইম লাগে, বাট দহনে কিন্তু লাগে না। তারপরে আসো
শ্বসনে কোনো আলোক শক্তি সৃষ্টি হয় না, শ্বসন তো ভিতরে হচ্ছে, আমরা কি ভিতরে কোনো আলো জ্বলতে দেখতেছি? বা যদি দহন করে কোনো কিছু পুরাও অবশ্যই আলো জ্বলবে। তারপরে দেখো এইখানে শক্তিটা কি হিসেবে নির্গত হয়, এটিপি হিসেবে, বা যেটা দহন সেখানে তাপ শক্তি হিসেবে। ধরো যে শীতকাল এখন চলতেছে, গ্রামগঞ্জে কিন্তু মানুষ ওই যে আলো মানে কি বলবো আগুন পোহায়, তো এখানে কিন্তু তাপ শক্তি হিসেবে নির্গত হচ্ছে। আচ্ছা, এই কটা হচ্ছে পার্থক্য বললেই হবে, ইম্পর্টেন্ট না। এরপরে আসে আমরা প্রশ্ন সলভ করি। তো নিষ্ক্রিয় শোষণের ক্ষেত্রে কোনটি ভুল? শ্বসন হার হ্রাস পায় না। নিষ্ক্রিয় শোষণে আমরা কি বলছি? শ্বসন হার স্বাভাবিক থাকে, তো এটা কিন্তু ভুল। তারপরে বলছে যে এনজাইমের ভূমিকা নেই, হ্যাঁ এটা রাইট অ্যান্সার। তারপর বলছে বিভবের শক্তির প্রত্যক্ষ প্রয়োজন নেই, এটা রাইট অ্যান্সার। আবার বলছে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন শোষণ একই সাথে সংঘটিত হয় না, এটা রাইট অ্যান্সার। তার মানে কি আমরা পাইছি যে নিষ্ক্রিয় শোষণের ক্ষেত্রে কিন্তু শ্বসন হারটা স্বাভাবিক থাকতেছে, কমতেছে না। যেমনটা আমরা বলছি যে সক্রিয় শোষণের ক্ষেত্রে কিন্তু শ্বসন হারটা বৃদ্ধি পাচ্ছে, বা নিষ্ক্রিয় শোষণে কিন্তু এরকম কোনো কাহিনী হচ্ছে না। এরপরে প্রশ্ন আসি আমরা, ফটোসিস্টেম 1 এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আচ্ছা, বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল A700 থাকে, এটা রাইট অ্যান্সার। ফটোলাইসিসের সাথে যুক্ত না, এটা ভুল আছে। কারণ কি আমরা বলছি যে ফটোসিস্টেম 1টা কিন্তু ফটোলাইসিসের সাথে যুক্ত নয়, তার মানে এটা হচ্ছে তোমার ভুল অ্যান্সার। তারপরে কি বলছে দেখো, এনএডিপি বিজারণে হচ্ছে তোমার ইলেকট্রন প্রদান করে, এটা রাইট অ্যান্সার। আর এটা কি বলছে, ক্লোরোফিল এ বেশি পরিমাণে থাকে, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা ভুল অ্যান্সারটা কোনটা পাচ্ছি? এখানে ভুল অ্যান্সারটা পাচ্ছি তোমার বি নাম্বারটা। এরপরে আসো, গ্লাইকোলাইসিস সম্পর্কে কোনটি ভুল? এখানে বলছে যে তোমার শ্বসনিক বস্তু আংশিক জারণ ঘটে, হ্যাঁ জাস্ট গ্লুকোজ থেকে আমরা পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, পরের স্টেপ তো পাচ্ছি না। ইএমপি পাথওয়ে নামে পরিচিত, এটা রাইট অ্যান্সার। তারপরে বলছে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, বাট আমরা কিন্তু জানি গ্লাইকোলাইসিসে কি উৎপন্ন হচ্ছে, জাস্ট পাইরুভিক অ্যাসিড এবং এনএডিপিএইচ তৈরি হচ্ছে, তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, এটা তোমার ভুল অ্যান্সার। তারপরে কি বলছে, অবাধ শোষণের প্রধান ধাপ, এখন গ্লাইকোলাইসিস তো সবাদ অবাধ দুটো শোষণের প্রধান ধাপ, তার মানে হচ্ছে তোমার এখানে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো এটার মাধ্যমে হচ্ছে তোমার শেষ হয়ে গেল আজকের চ্যাপ্টারটা। আশা করি তোমার ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।